প্রথমত চিন্তা করতে হবে যে সমস্ত সংস্কার যেটা হচ্ছে 5ই আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত সংস্কার কমিশন করেছিল, বিভিন্ন সংস্কার কমিশনের মতামতের ভিত্তিতে একটা ঐক্যমত্য কমিশন তারা গঠন করেছিল। সেই ঐক্যমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষের মতামত গ্রহণ করেছে। সেগুলোর মধ্যে অনেকগুলোর ক্ষেত্রে মতামত সবাই দিয়েছে, একমত হয়েছে, কেউ দ্বিমত করেছে, কেউ একটা ভিন্ন মত পোষণ করেছে, সেটা তো বাস্তবতা। এবং নানা রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটি আদেশ আমরা দেখছি যে এই সরকারের সময়কালে সেটাই জারি করা হয়েছে। যদিও আইনজীবী হিসেবে সংবিধানের আলোকে সংসদ ভেঙে যাওয়ার পরে রাষ্ট্রপতি অধ্যাদেশ ছাড়া অন্য কোনো আদেশ জারি করতে পারেন কিনা এটা একটা আইনি প্রশ্ন। হয়তো ব্যাখ্যা থাকতে পারবে স্বাধীনতা পরবর্তী সময়ে এমন আদেশ রাষ্ট্রপতির নামে বাংলাদেশে জারি হয়েছে। তা আমরা তো অনেক দূর এগিয়ে এসেছি, সুতরাং সেরকম একটি ক্ষেত্রে যেখানে সংবিধানে অধ্যাদেশ ছাড়া রাষ্ট্রপতির সংসদ ভেঙে যাওয়ার অবস্থার পরিপ্রেক্ষিতে অন্য কোনো কিছু করার সুযোগ নেই, সেখানে একটা আদেশ জারি করেছেন। কিন্তু যেহেতু সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে তারা একটা ভবিষ্যৎ সংস্কার করবেন সংবিধানে, সেগুলো তো আমি মনে করি সেক্ষেত্রে যদি তারা সেগুলো সবাই মেনে চলেন তাহলে এই আদেশের যে বৈধতা কিংবা অবৈধতার প্রশ্ন সেটা তো তখন থাকবে না। কারণ যদি রাজনৈতিক সদিচ্ছা যদি আগামী দিনের সমস্ত রাজনৈতিক দলগুলো থাকে যে আমরা এইভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবো সাংবিধানিকভাবে, তাহলে তো সেখানে ক্ষেত্রে কোনো আগে থেকে কোনো চুক্তি, কোনো রকম সমঝোতার প্রয়োজন পড়ে না। এটা তার প্রয়োজনই করবে, যেটা বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে আমাদের সংস্কার প্রস্তাব এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান সময়কের ঘটনা, বাট আমরা তো 31 দফার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে আমরা সংস্কারের বিষয়গুলো আমরা বিবেচনায় নিয়েছি। তো এখন আগামী নির্বাচনে হয়তো বিএনপিকে মনে করা হচ্ছে যে বিএনপি হয়তো ক্ষমতা প্রত্যাশী, রাজনৈতিক বড় দল হিসেবে প্রত্যাশী। এবং আমি সেই কমিশনের সদস্য ছিলাম, ঐক্যমত্য কমিশনের, এবং বিএনপির পক্ষ থেকে কোনো ইপস অ্যান্ড বাটস নাই। তারা যারা বলে এবং পাবলিকে যেটা বলেছে, যেগুলো ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছে সে সমস্তগুলোর ক্ষেত্রে তো বিএনপির মতামত আছে। আমি যেটা মনে করি যে এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একটা বড় ধরনের এক্সারসাইজ হয়েছে, আমাদের কনস্টিটিউশনাল এক্সারসাইজ। ভিন্ন মতের, ভিন্ন পথের মানুষের নানা রকম বক্তব্য বিবৃতির কিন্তু একটা সমন্বয়, সম্মিলন কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে ঘটেছে। এখন বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটা করার জন্য তো জাতীয় সংসদ নির্বাচন দরকার, সেই সংসদে সংখ্যাগরিষ্ঠতা সদস্যদের দরকার, সংবিধানের সংশোধনের প্রয়োজন হবে, অনেক আদেশ প্রয়োজন হবে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার চেহারাটাই পরিবর্তন হয়ে যাবে যদি জুলাই সনদ বাস্তবায়ন প্রকৃতপক্ষে করা হয়। যেমন বর্তমানে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, অর্থাৎ শুধুমাত্র আমাদের জাতীয় সংসদ আছে, ভারতে ইউকেতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। তো আমাদের এখানে তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে একটা মতামত এসেছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হওয়ার জন্য তার একটা সিদ্ধান্ত এসেছে। সংসদের নারীর ক্ষমতায় নারীদেরকে আসার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত এসেছে। রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি পরপর 2 বার কিংবা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, একটা বড় ধরনের ঐক্যমত হয়েছে। বিভিন্ন প্রশাসনিক এবং সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে একটা পুরা সিস্টেমটাই পরিবর্তন করা হয়েছে যে আমরা এভাবে করব। সব কিছু আসলে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কিংবা রাজনৈতিক অবিশ্বাসের, রাজনৈতিক দলগুলোর যে অবিশ্বাসের বিষয়, এই অবিশ্বাসগুলো দূরীভূত করার যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে। কারণ ইতিপূর্বেও আমরা দেখেছি যে 90-এর গণ আন্দোলনের সময় 3 জোটের রূপরেখারও প্রকৃতপক্ষে পরবর্তীতে সেক্ষেত্রে বাস্তবায়ন হয়নি বলে অনেকে মনে করে থাকেন। তো এবার হয়তো সেটাকে অনেক আইনি কাঠামোর মধ্যে আনার জন্য এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি এটাকে খারাপ চোখে দেখি না, আমি এটাকে ভালো চোখে দেখি। আই টেক ইট পজিটিভ। আর যেহেতু আইনজীবী, সংবিধান এবং আইন বুঝি কিছুটা, সেই কারণে আদেশ এবং অধ্যাদেশের পার্থক্যটা আমি বুঝি বলে এই বিষয়টি বললাম। কিন্তু দেশের প্রয়োজনে এগুলো সবই করা দরকার। তবে এই কথাও মনে রাখতে হবে, সময়ের পরিবর্তনে কিন্তু আমাদের অনেক সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। যেমন কেউ কি কখনো চিন্তা করেছে এই যে তথ্য প্রযুক্তির যে ব্যবহার, এটা তো এক সময় স্বাধীনতার সময় ছিল না, কিন্তু তথ্য প্রযুক্তির তো অ্যাবিউজও আছে, আবার এর ভালো জিনিসও আছে। যেমন ইন্টারনেট শাটডাউন, সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার বলেছে কখনোই ইন্টারনেট শাটডাউন হবে না। তার মানে কি, যে মানুষের অবাধ তথ্য প্রবাহ, ডিজিটাল অঙ্গনে মানুষের নাগরিকদের ঢোকার যে অবারিত সুযোগ সেটা সবসময় রেখে দেওয়া হচ্ছে। তো সেটাকে যেমন নিয়ন্ত্রণের হয়তো প্রয়োজন হতে পারে, আবার এ ধারা অনেক অপরাধও সংগঠিত হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু সময়ের পরিবর্তনে আর পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে টেকনোলজিক্যালি, তো টেকনোলজিক্যালি অ্যাডভান্স একটা সোসাইটি, আর এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিরাট বড় ভূমিকা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আগামী দিনের রাষ্ট্র প্রশাসনের ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা পালন করবে।
সুতরাং সময়ের সঙ্গে সংবিধান এবং আইনি কাঠামো পরিবর্তন করাটা যে কোনো সভ্য দেশের একটা নিয়মিত কাজ। তো আমি মনে করি শুধুমাত্র আমরা যদি আরও অগ্রগামী চিন্তা করি, ভবিষ্যৎ চিন্তা করি, বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্র পরিচালনা করতে চাই, পরিণত করতে চাই, আমরা যদি তথ্য প্রযুক্তির ব্যবহার করতে চাই, তাহলে আলটিমেটলি মানধাত্তার চিন্তাভাবনার বাইরে গিয়ে আমাদেরকে অনেক প্রোগ্রেসিভ চিন্তা করতে হবে, অনেক অগ্রগামী চিন্তা করতে হবে। তথ্য প্রযুক্তি, এই যে তরুণ সমাজ, এই যে শিক্ষিত সমাজ, এই যে জেনজি, এই যে ছাত্র, এদেরকে কি শুধুমাত্র আপনি প্রচলিততায় বিসিএস চাকরির মাধ্যমে অ্যাকোমোডেট করবেন, নাকি এদের জন্য কোনো ইনোভেটিভ কোনো কাজের ব্যবস্থা করবেন, না তাদের ক্ষেত্রটা ভিন্ন করবেন? আমাদের ইকোনমিক মাইগ্রেন্ট বাংলাদেশের নাগরিকরা শুধুমাত্র শ্রমিক হিসেবে যাবে, নাকি বিদেশে বাংলাদেশের মানুষ স্কিল ম্যান পাওয়ার আমরা করব? কিংবা আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম, সে সমস্ত ক্ষেত্রে যদি আমাদের দেশীয় ম্যান পাওয়ার দিয়ে যদি কোনো কারণে আমাদের এইগুলো সমাধান করা না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্সপার্ট বিদেশি থেকে আমরা আনবো কিনা? আমাদের এই সমস্ত বিষয়গুলো আমাদের একটা অন্যতম। আমাদের অর্থনীতি বিরাট একটা ফ্যাক্টর। বিগত ফ্যাসিবাদে আমাদের বাংলাদেশের অর্থনীতি, চুরি ডাকাতি, মানে ব্যাংক সমস্ত কিছু হয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে 5টি ব্যাংককে একীভূত করেছে সরকারের কনস্ট্যান্ট হেডেক। যারা ঋণ খেলাপি, ঋণ নিয়ে ঋণ দিতে হয় না, এই একটা কালচার তৈরি হয়েছে। এই যে একটা চৌর্যবৃত্তি, এই যে একটা দুর্নীতি, সেটা দুর্নীতির লাগামটা আমরা কীভাবে টেনে ধরবো, এটাকে চিরতরে নির্মূল করার জন্য আমরা কী রাষ্ট্রীয় পলিসি গ্রহণ করব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সাংবিধানিক আইনি বিষয়। আমি তবে আশাবাদী মানুষ। আমি মনে করি যে 5ই আগস্ট 2024 থেকে যদি আমাদের রাজনীতিবিদরা এবং আমরা নাগরিকরা যদি শিক্ষা গ্রহণ না করি, তাহলে রাজনীতিবিদরাও হয়তো ভবিষ্যতে কখনো এ ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে। এটা তো অলঙ্ঘনীয়, এটা তো বাস্তবতা। তো আমি তাদের উপর আস্থা রাখতে চাই, রাজনৈতিক দলের উপর আস্থা রাখতে চাই, এবং তারা মনে করি তারা যারা কথা বলেন সেটা কাজে প্রমাণ করবেন। এবং আমাদের জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে আমার কাছে আমি বিশ্বাস করতে চাই যে তারা অত্যন্ত খোলা মনে, সদিচ্ছা নিয়ে জনগণের জন্য, মানুষের কল্যাণে যা ভালো সেগুলো তারা গ্রহণ করবেন। সেক্ষেত্রে ইতিমধ্যে যে সমস্ত বিষয়গুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো যদি কোনো কারণে পরিবর্তিত হয়ে যায়, পরিবর্তিত পরিস্থিতির খাপ খাওয়ানোর জন্য প্রয়োজন হয়, তাহলে তারাও সেরকম খোলা মনে, সাদা মনে, দেশের চিন্তা করে, নাগরিকদের চিন্তা করে আমার মনে হয় যে তারাও সে ক্ষেত্রে এগিয়ে আসবে।